স্বাগত খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। আজকে আলোচনার বিষয় বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন 2012-13। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মহসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখিন একটি প্রতিবেদন। অর্থনীতির 12টি সূচককে সামনে রেখে প্রতি বছর বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই জরিপ করে থাকে। এবার সারা বিশ্বের 14,000 ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে 144টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই জরিপে। বাংলাদেশের 87টি প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে যা করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের বিচারে গত এক বছরে প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের পয়েন্ট 2.14 ভাগ কমেছে, আর অবস্থান 108 থেকে পিছিয়ে হয়েছে 118তম। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে অন্যান্য বছর যেরকম অতটা ভালো করছিল না, কিন্তু তার স্কোর বাড়ছিল, অর্থাৎ নিজের মতো করে তার কিছুটা অগ্রগতি হচ্ছিল। এবছর দেখা গেছে জিসিআই স্কোর যেটি, সেই স্কোরের ক্ষেত্রেও আমরা 2.1% অবনমন হয়েছে। গত বছরের অবস্থানকারী দেশগুলোর মধ্যে ডোমিনিকান রিপাবলিক, নিকারাগুয়া, গায়ানা, ক্যামেরুন, নাইজেরিয়া, সেনেগাল এবং প্যারাগুয়ে পিছন থেকে বাংলাদেশকে পাশ কাটিয়ে উপরে উঠে গেছে। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিযোগিতার ক্ষেত্রে দুর্বল অবকাঠামো, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও নীতির অস্থিরতার জায়গায় খুব একটা উন্নতি ঘটেনি বাংলাদেশের। এর মধ্যে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতার অভাবও বাংলাদেশকে অনেক দূর পিছিয়েছে বলে জানান সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যেটা নতুন সেটা হলো যে বিনিয়োগ করার জন্য অর্থের সমস্যা, এটা গত বছর ছিল না। যেটা সবচেয়ে চিন্তার বিষয় যে বাড়তি ঘুষ অথবা টাকা দেওয়ার মাধ্যমে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে উদ্যোক্তাদের পক্ষে রায় নেওয়া যায় কিনা, সেটাও খারাপ থেকে খারাপতর হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের প্রতিবেদনও প্রতিযোগিতার সক্ষমতা সূচকে শীর্ষ দুটি অবস্থানে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের কোনো পরিবর্তন হয়নি। তবে তিনে উঠে এসেছে ফিনল্যান্ড, আর দক্ষিণ এশিয়ার সব দেশই পিছিয়েছে তার আগের অবস্থান থেকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি। স্বাগত ডক্টর গোলাম মহসেন আপনাকে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিশ্ব বাণিজ্য সক্ষমতা প্রতিযোগিতায় বাংলাদেশ 10 ধাপ পিছিয়ে গেল এবছর, কেন? আর এই যে জরিপটা আপনারা করলেন, ঠিক কীভাবে জরিপটা করে থাকেন? থাকে যে কি প্রক্রিয়া এই ধরনের একটি জরিপ হয়ে থাকে। দেখুন, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটি ডাভোস ফোরাম নামে পরিচিত, এই কাজটি তারা আসলে 1976 সাল থেকে সারা বিশ্বব্যাপী করে আসছে এবং প্রতি বছরই নতুন নতুন দেশ এই প্রক্রিয়ায় জড়িত হচ্ছে এবং বাংলাদেশ এই জরিপ প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত হয়েছে 2001 সালে এবং সেখান থেকে শুরু থেকে সিপিডি এই প্রক্রিয়ার সাথে ছিল। ফলে প্রায় 12 বছর হলো সিপিডি এই প্রক্রিয়ার সাথে আছে এবং এই জরিপটি শুধু বাংলাদেশে আলাদাভাবে আলাদা একটি প্রশ্নপত্রের মাধ্যমে হয় না, বিশ্বব্যাপী একই প্রশ্নপত্রের আলোকে এই জরিপ কাজটি হচ্ছে এবং প্রতি বছরই দেখা যায় যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের মতামত থাকে, সেগুলোকেও চেষ্টা করা হয় যে জরিপের প্রশ্নপত্রের ভিতরে অন্তর্ভুক্ত করা। আবার যেটি হয় যে বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে অনেক ইস্যু আগে যতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি হয়তো এখন নেই, আবার নতুন ইস্যু চলে এসছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি বলতে পারি এনভায়রনমেন্টাল ইস্যু, সেগুলো আগে অতটা হয়তো গুরুত্ব দেওয়া হতো না, এখন আস্তে আস্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইসিটি সেক্টরের গুরুত্ব 90-এর আগে অতটা গুরুত্ব ছিল না, ধাপে ধাপে এগুলোর গুরুত্ব বাড়ছে, ফলে এই ধরনের ইস্যুগুলো এখানে আসছে। মূলত এই প্রশ্নপত্রে 152টির মতো 150টির মতো প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলোতে 1 থেকে 7 পর্যন্ত বিভিন্ন পারসেপশন র্যাঙ্ক করতে বলা হয় একজন উদ্যোক্তাকে। তো উদ্যোক্তা নির্বাচনটা করা হয় বাংলাদেশে ন্যূনতম যাদের 10 কোটি টাকার পরিমাণ যাদের আসলে সম্পদ রয়েছে। তো সেই ভিত্তিতে সিপিডির একটি ডাটাবেজ আছে, সেটির মাধ্যমে আমরা প্রতি বছর আমরা উদ্যোক্তাদের কাছে যাই। তো আমরা দেখেছি যে প্রতি বছর আমরা প্রায় 300 থেকে 350 উদ্যোক্তার কাছে প্রশ্নপত্রটি পাঠাই, তবে সেখান থেকে আমরা 1/3 মতো 100 থেকে 80-90 এর ভিতরে আমরা রেসপন্স পাই। এবছর আমরা 87 জন উদ্যোক্তার কাছ থেকে এটির উত্তর পেয়েছি, গত বছর এই সংখ্যাটি ছিল 70। তো আমরা দেখতে পাচ্ছি এবছর যথেষ্ট বেশি সংখ্যায় উত্তর দিয়েছে। তবে এই যারা যেসব উদ্যোক্তার কথা বলছেন তারা নিশ্চয়ই এলাকা ভাগ করা আছে, সবাই যে ঢাকা ভিত্তিক তা নিশ্চয়ই নয়। এই জায়গাটিতে যেটি হয়, একটি প্রত্যাশা থাকে যে উদ্যোক্তা যারা এখানে অংশগ্রহণ করবেন অন্তত বিশ্ব প্রেক্ষাপট সম্পর্কে যারা ওয়াকিবহাত
তার কারণ হচ্ছে এখানে এক ধরনের তুলনামূলক পারসেপশন দেওয়ার বিষয়, মতামত দেওয়ার বিষয়। ফলে শুধু নিজের দেশের সাপেক্ষেই আসলে মতামতটি দিলেই চলবে না, অন্য দেশের সাপেক্ষেও অবস্থানটি কি সেটিও যাতে মাথায় থাকে। ফলে একটি যেটি প্রত্যাশা থাকে যে উদ্যোক্তারা যেন বড় আকারের হন, তাদের বিজনেসের একটি অংশ যাতে বাইরের দেশের সাথে সম্পর্কিত হয়। ফলে যেটি হয় সেটি হলো যে অধিকাংশ যারা উদ্যোক্তারা যে রেসপন্স দেন তারা আসলে ঢাকা বা চট্টগ্রাম ভিত্তিক অঞ্চলেই তাদের মূলত বেশি সংখ্যা থাকে। তবে এর বাইরেও আমরা অন্যান্য অঞ্চল থেকেও কিছু কিছু রেসপন্স পেয়ে থাকি। আমার প্রথম প্রশ্ন যেটা আপনি বলছিলেন যে আপনি যেটি প্রথম প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ এবছরের যে র্যাঙ্কিং সেটি আসলে কিরকম, দেখুন র্যাঙ্কিংটি বলার আগে আমি তো বলবো যে এর এক ধরনের প্রতিফলন আমাদের সামষ্টিক অর্থনৈতিক যে পারফরমেন্স আমরা পাচ্ছিলাম সাম্প্রতিক সময় তার একটি রিফ্লেকশন সেখানে ছিল। তার একটি বড় জায়গা আপনি দেখুন বাজেট বক্তৃতার সময় আমরা জানতে পারলাম যে আমাদের জিডিপির প্রবৃদ্ধি কেমন হয়েছে। আমরা দেখেছি যেটি লক্ষ্যমাত্রার তুলনায় কিন্তু আমরা একটু পিছিয়ে গেছে। আমরা 7% প্রবৃদ্ধি ধরেছিলাম কিন্তু আমাদের অর্জন হয়েছে 6.2% বা 6.3% মতো। ফলে দেখা যাচ্ছে যে পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমরা একটু পিছিয়ে ছিলাম। তো তার একটি রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই প্রতিবেদনে। তো কোন কোন জায়গাগুলোতে কেমন হলো আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের অবস্থান গত বছর যেখানে 108 ছিল সেখান থেকে 10 ধাপ পিছিয়ে 118 এসেছে। এবং এই জিনিসটি যদি আমরা গত বছর যে কান্ট্রিগুলো এটিতে জরিপে অংশগ্রহণ করেছিল তাদের সাথেও যদি তুলনা করতাম, কারণ এই বছর অনেক নতুন দেশ আবার যুক্ত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে যদি গত বছরের সেটের সাথে তুলনা করতাম তাহলে আমরা দেখতে পেয়েছি যে অবস্থান পিছিয়েছে। আমাদের অবস্থান দ্বারা 114, অর্থাৎ আমরা প্রায় 6 ধাপ আসলে তাও পিছিয়ে যাই। এবং এই পিছানোর জায়গাটিতে আমরা দেখেছি যে আমরা মানে মূল যে জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে একটি বড় জায়গা হয়েছে আমাদের যে সামষ্টিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা, সেই জায়গাটিতে আমাদের অবস্থান গত বছরের তুলনায় প্রায় 25 ধাপ পিছিয়ে গেছে। আমাদের যে আর্থিক খাতের যে সক্ষমতা সেই জায়গাটিতেও আমাদের অবস্থান কিন্তু আগের বছরের তুলনায় প্রায় 17 থেকে 18 ধাপ আমরা পিছিয়েছি। এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে সরকারি প্রতিষ্ঠান সেগুলোর পারফরমেন্সের ক্ষেত্রেও আমরা দেখছি যে আমাদের হয়েছে, দুর্নীতির ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি এক ধরনের আমাদের নিম্নগামিতা। তবে একটু জিনিস বলে রাখা ভালো, এই প্রতিবেদন জরিপ কাল কিন্তু হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2011 সাল, প্রায় এক বছর অর্থাৎ প্রায় 1 বছর আগে। এবং এরপরে কিন্তু জানুয়ারি থেকে সেপ্টেম্বর এবছরের প্রায় 9 মাস চলে গেছে। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে সূচকগুলোর ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীল বা একটা জায়গায় অবস্থান করছে। আশা করছি যে এগুলো আরো ভালোর দিকে যাবে। বলতে পারেন এই ধরনের পরিবর্তনটি কিন্তু আসলে বলতে পারেন ওই যে এক ধরনের চাপের ভিতরে আমরা ছিলাম এবং যে প্রেক্ষিতে সরকার কিন্তু অনেকগুলো পলিসি 2011 অর্থ বছরের দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় অর্ধাংশে কিন্তু নিয়েছে, যার কিছু কিছু উন্নতিকে আমরা ইতিবাচক দিক কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একই সাথে বিশ্ব প্রেক্ষাপটে যেমন জ্বালানি তেলের দাম কমে গেছে, ফলে জ্বালানি আমদানি কিছু কমে গেছে, তারও একটা রিফ্লেকশন হয়েছে। তবে তারপরেও বলতে হবে যে যেভাবে আমাদের আসলে সূচকগুলোতে পতন হয়েছে সেই সূচকগুলোর পতনের ক্ষেত্রে কিন্তু দুটো জায়গা আমি না বলেই পারছি না। আমরা বিশ্বের অনুন্নত দেশগুলোর ভিতরে একটি দেশ হলেও দুটো জায়গায় আমাদের অবস্থান বিশ্ব প্রেক্ষাপটে আমরা কিন্তু মধ্যম সারির দেশগুলোর ভিতরে ছিলাম। এর একটি জায়গা হলো সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আরেকটি জায়গা হলো যে আর্থিক খাতের যে শৃঙ্খলা। এই দুটো জায়গায় কিন্তু আমরা কিন্তু মধ্যম সারির দেশগুলোর মধ্যে ছিলাম, 70 থেকে 75 এর র্যাঙ্কিং এর ভিতরে ছিল। আমরা দেখতে পেলাম এবছর আমাদের এই র্যাঙ্কিংগুলো বেশ পিছিয়ে গেছে, অর্থাৎ আমরা এখন কিন্তু একটি সাধারণ মানের একটি দেশের কাছাকাছি চলে গেলাম। অর্থাৎ সেই জায়গাটি থেকে কিন্তু আমাদের আবার উঠে আসবার জন্য বিভিন্ন রকমের আসলে কার্যক্রম নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা যে সার্ভে করেছেন, জরিপ করেছেন, ব্যবসায়িকরা ঠিক কোন বিষয় বলে গুরুত্ব দিচ্ছে যেটা তারা মনে করছে এটা সেই সমস্যাগুলো তার ব্যবসার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে বা বড় প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে? প্রতি বছরই এই জরিপে একটি বিশেষ প্রশ্ন থাকা হয় যে আপনি কোন বিষয়গুলোর মাধ্যমে বিশেষভাবে আপনার ব্যবসা প্রভাবান্বিত হচ্ছে বা ব্যবসায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এবং সেখানে প্রায় 15 থেকে 16টি সূচক থাকে। আমরা দেখতে পেয়েছি যে বিগত বছরগুলোতে দুর্নীতি একটি 1 নম্বর সূচক ছিল, কিন্তু গত 2-3 বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে অপর্যাপ্ত অবকাঠামো এই বিষয়টিকে ব্যবসায়ীরা
খুবই গুরুত্ব দিচ্ছেন এবং এটি 1 নম্বরে উঠে এসছে এবং সেটি এবছরও আমরা দেখতে পেয়েছি 1 নম্বর গুরুত্বপূর্ণ সূচক মনে করছেন, যেটি ব্যবসার জন্য তারা প্রতিবন্ধকতা। দ্বিতীয় তারা বলছেন হলো দুর্নীতির বিষয়টি, সেটি রয়েছে এবং খুব আশ্চর্যজনকভাবে অথবা বলতে পারেন যে অনেকটা অনুমিতভাবেই হয়েছে যে ব্যবসার জন্য পর্যাপ্ত তহবিলের অভাব, সেই জিনিসটি কিন্তু 6 নম্বর অবস্থান থেকে 1 ধাপে 3 নম্বর অবস্থানে চলে এসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সূচকের ভিতরেও ব্যবসায়ীরা মনে করছেন যে তাদের জন্য ব্যবসার জন্য যে সমস্ত সমস্যা হতে পারে সেখানে কিন্তু নতুন নতুন বিষয়কে তারা কিন্তু নিয়ে আসছেন সামনে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার, আগের বছরগুলোতে প্রথম 3টি সূচক মোটামুটি সমস্ত অনুমিত ভারের অধিকাংশটি তারা নিয়ে নিত। এবছর আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পারসেপশনের যে মূল ওয়েট যেটি তার ও ওয়েটটি কমে এসছে, 1, 2, 3 হয়তো চেঞ্জ হয়েছে, অনুমিত ভারটি কমে এসছে, এই ভারটি কিন্তু অন্যান্য সূচকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এখন বলা যায় যে এটি যে ব্যবসার ক্ষেত্রে অন্যান্য বিষয়েরও কিন্তু গুরুত্ব বাড়ছে, অর্থাৎ অন্যান্য সমস্যাগুলোরও দেখা যাচ্ছে গুরুত্ব বাড়ছে। যেমন একটি সূচক আমি না বলি না, দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতির বিষয়টি কম গুরুত্বপূর্ণ ছিল, যেটি এবছর অনেক বেশি গুরুত্বের সাথে ব্যবসায়ীরা বলছেন, যদিও র্যাঙ্ক তেমন চেঞ্জ হয়নি কিন্তু তার প্রভাব ব্যবসায়ীরা মনে করছেন অনেক বেশি বেড়েছে। ধন্যবাদ জনাব মোয়াজ্জেম। আমরা ফিরে আসবো, যেতে হচ্ছে আমাদের বিরতিতে। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথে থাকেন, শীঘ্রই ফিরছি আমরা। ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট ক্রিটিসাইজ করা খুব ইজি। সো হট মেক্স দিস থিং। স্বাগত আরেকবার খাতুর কাছ থেকে মতো ছিলেন। আমরা এই মুহূর্তে চলে যাব খুলনাতে, সেখানে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ আলী আকবর টিপু। কথা বলছি তার সাথে। জনাব টিপু, সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে যে বাণিজ্য সক্ষমতায় বাংলাদেশের যে অবস্থান সেখান থেকে 10 ধাপ নেমে এসেছে। তো এ বিষয়ে আপনার কি অভিমত? আপনার কেন মনে হয় যে কেন হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আসলে আপনাকে ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান প্রশ্ন করেছেন আমাদের রাষ্ট্রের জন্য। বিশেষ করে আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, এই এলাকা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি। তবে বিশ্ব অর্থনীতির মন্দাভাবটা কিন্তু ইতিমধ্যেই পৃথিবীতে বেশ একটা প্রকাশ পেয়েছে। আর আমরা বাঙালি হিসাবে আমরা কিন্তু নীতিগতভাবে আমরা একটা শক্তিশালী জাতি আমি মনে করি এবং আমরা কিন্তু লড়াই করে দেশকে অর্জন করেছি। আর অর্থনৈতিকভাবেও আমরা কিন্তু স্বাবলম্বী হতে চাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের নিয়ম নীতি এবং রাষ্ট্রের যে প্ল্যান, সেই প্ল্যানিং যে কার্যক্রম, সেই কার্যক্রমের হয়তো কোনো জায়গায় কিছু বাধাগ্রস্ত হওয়ার জন্য বা পৃথিবীর উন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে আমাদের সমন্বয়হীনতার কারণে আমাদের অনেকটা ক্ষতির কারণ হতে পারে। এই বিষয়টা আমি মনে করি। জনাব টিপু, প্রতিবেদনে বলা হচ্ছে যে দুর্নীতি এবং অবকাঠামোর যে সমস্যা বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে একটা বড় সমস্যা। তো আপনার কি মনে হয় যে এই অবকাঠামোর সমস্যা এবং এই দুর্নীতির সমস্যা দূর করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে? কি করে এটা এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি? আসলে আপনি যথার্থই বলেছেন দুর্নীতির বিষয়টা। দুর্নীতি যে সে অক্টোপাসের মতো চেপে ধরে, সে জিনিসটা কিন্তু এগিয়ে যেতে কিন্তু একটু অসুবিধা হয়েই থাকে, এটা আমি মনে করি। সেখানে দুর্নীতির যে বিষয়টা আমাদের দেশে ইতিমধ্যে আসছে এবং এখানে একটা বিষয় আমার কাছে এরকম মনে হয়েছে, আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন যে রাজনৈতিক প্ল্যাটফর্মে যে জায়গায় অবস্থান করি না কেন, আমাদের এই গণতান্ত্রিক ধারায় এসে আমরা একে অপরের এমনভাবে প্রতিযোগিতা করতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠেছি রাজনৈতিকভাবে, যার কারণে কিন্তু যখন একটা দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন দেখা যাচ্ছে যে আর একটা দল তারা বিরোধী দলে থাকুক থেকে রাষ্ট্রের প্রয়োজনে যেভাবে সরকারকে সহযোগিতা করা উচিত
সেখানে আমাদের দেশে কালচারটা হচ্ছে এরকম, সরকারকে সহযোগিতা না করে বর্তমান বিশ্ব কিন্তু এখন অনেক এগিয়ে, আমরাও কিন্তু এগিয়ে যাওয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো কিন্তু ধীরে ধীরে নিচ্ছি। কিন্তু সে জায়গায় জনাব আমি মনে টিপু, করি যে আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম খুলনায়, খুলনা আলী আকবর টিপু, উনিও বলছিলেন যে দুর্নীতির ক্ষেত্রে একটা সমস্যা। এই যে জরিপ করা হয়েছে, সেই জরিপে ব্যবসায়ীরা বলছেন দুর্নীতি একটা অন্যতম প্রধান কারণ। তারা কি ঠিক স্পেসিফিক বলেছেন ঠিক কোন কোন ক্ষেত্রে তারা দুর্নীতির শিকার হচ্ছেন বা কেন এই দুর্নীতি হচ্ছে? আসলে বিশ্বব্যাপী দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে, এবং এই জন্য যে জরিপটি করা হয় তার ভিতরে একটি বিস্তারিত একটি অংশই রয়েছে যেখানে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সম্পর্কে ব্যবসায়ীদের অভিমত জানতে চাওয়া হয়। এর ভিতরে যেমন রয়েছে যে যেমন ব্যবসা পাবার ক্ষেত্রে তিনি কি কোনোভাবে অ্যাফেক্টেড কিনা, এমন ধরনের কোনো ব্রাইবারি হচ্ছে কিনা বা আনডকুমেন্টেড পেমেন্ট হচ্ছে কিনা, সেই ধরনের অনেকগুলো ভাবে জিজ্ঞেস করা হয় তাকে। এর ভিতরে যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে ব্যবসা পাবার ক্ষেত্রে এই ধরনের অনৈতিক লেনদেনের কিন্তু প্রাদুর্ভাব রয়েছে আমাদের এখানে, এবং সেটা আমরা মোটামুটি হয়তো সাদা চোখে সেটি দেখি। ব্যবসায়ীরা বলছেন যে এটি বাড়ছে এখানে। আমাদের ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসার ক্ষেত্রে এটা 2 নম্বর সমস্যা তারা বলছেন, এটা 2 নম্বর সমস্যা চিনছে। এখন অনৈতিক লেনদেন এক ধরনের সমস্যা, আবার তারা বলছেন যে বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো পাবলিক সার্ভিস আমাদের পাবার কথা, বিশেষ করে ব্যবসার জন্য প্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ বা পানীয় জলের সরবরাহ যেগুলো দরকার, সেগুলো পাবার ক্ষেত্রেও তারা মনে করেন যে এই ধরনের লেনদেন রয়েছে। আবার অন্যদিকে এটাও মনে করেন যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের এমন ধরনের হয়তো নেক্সাস থাকে যেটি হয়তো ব্যবসা পাবার ক্ষেত্রে কাউকে কাউকে সুবিধা তৈরি করছে এবং একটি বৃহত্তর অংশকে বঞ্চিত করছে। ফলে সেই বিষয়টিকেও কিন্তু তারা ইঙ্গিত করছেন যে সেটিও কিন্তু একটি বড় সমস্যা আমাদের এখানে। এবং সার্বিকভাবে তারা যেটি বলতে চান যে সেটি হচ্ছে যে সরকারের যে দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সরকারের যে অবস্থান বা নীতি, সেই জায়গাটি অনেক ক্ষেত্রে পরিষ্কার না। অর্থাৎ সরকারের দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলোতে তাদের অবস্থান আরও শক্তভাবে করা এবং দেখানো যে হ্যাঁ, দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলোতে সরকার কঠোর হস্ত, সেটি যে কোনো পর্যায়ে। ব্যবসায়ীরা আসলে এই স্টেপটা দেখতে চায়, এটি তারা আসলে দেখতে চান, কিন্তু সেই জায়গাটির প্রেক্ষিতে আসলে দেখা যাচ্ছে যে তারা মনে করছেন যে এখনো আসলে সরকারি নীতি বা উদ্যোগগুলো এখনো পর্যাপ্ত নয় আসলে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। এই রিপোর্টে আপনারা 12টি সূচককে নির্ধারণ করে এই জরিপটা করেছেন। তার একটি সূচক হচ্ছে মানব সম্পদ ছিল, এবং যেখানে বাংলাদেশ ভালো করেছে গত বছরের তুলনায়। কেন করলো? আমার মনে হয় যেভাবে আসলে খারাপ বলছিলাম তাতে মনে হচ্ছিল যে মনে হয় কোনো ভালো কিছু নেই, কথাটি ঠিক না। আমার মনে হয় ভালোগুলো আমি একটু যদি বলি, এর মধ্যে একটি জায়গায় বাংলাদেশ বিশেষভাবে ভালো করেছে, সেটি হলো মানব সম্পদ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য খাতগুলোতে, সেটি একটি করেছে। আরেকটি জায়গায় বাংলাদেশ ভালো করেছে, সেটা হলো বাজারের আকার, অর্থাৎ বাংলাদেশের বাজারের আকার বৃদ্ধি পাচ্ছে, যেটি ব্যবসায়ীরা মনে করেন এটি ভালো দিক তাদের ব্যবসা করবার জন্য। এই দুটো জায়গায় তারা বলেছেন। আরেকটি জায়গায় বলেছেন ব্যবসায়ীরা ভালো করছে, সেটি হলো বাংলাদেশে সম্মিলিত যে সন্ত্রাস সেটি কমে আসছে তারা মনে করে, বা অর্গানাইজড ক্রাইম এগুলো কমে আসছে তারা মনে করে, এগুলো ভালো দিক। এবার আসি আমি আপনার প্রশ্নে, যেটি আপনি বলছিলেন যে মানব সম্পদের ক্ষেত্রে উন্নয়নের জায়গাটি কোথায়। মানব সম্পদের ক্ষেত্রে তারা ব্যবসায়ীরা যে জায়গাটিকে বিশেষভাবে বলছেন যে এখানে বিজনেস করবার জন্য যে মানব সম্পদ প্রয়োজন, অর্থাৎ একজনকে রিক্রুটমেন্ট করা বা তাকে ছেড়ে দেওয়া অথবা তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এই সমস্ত জায়গাগুলোতে তারা মনে করছেন যে গত বছরের তুলনায় এই বছরে অবস্থার উন্নতি হয়েছে। এবং তারা এটিও মনে করছেন যে ব্যবসায়ী এবং শ্রমিক সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের উন্নতি হচ্ছে। কিন্তু যে জায়গাটিতে এখনও গ্রহণযোগ্য মাত্রায় উন্নতি চোখে পড়ছে না, সেটি হলো শিক্ষার ক্ষেত্রে, যেটি কিনা দীর্ঘমেয়াদে মানব সম্পদ তৈরির জন্য প্রয়োজন। এখনও বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা খাতে যে শিক্ষা দেওয়া হচ্ছে বা মাধ্যমিক খাতে যে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটি ব্যবসার জন্য যা অনুকূল বা প্রয়োজন, সেই প্রয়োজনটিকে এখনো টার্গেট করা হচ্ছে না, এটিকে তারা ইঙ্গিত করছেন। অথবা তারা বলছেন যে স্বাস্থ্য খাতে যে ধরনের পরিবর্তনগুলো আসছে, সেটিও তারা মনে করছেন যে এখনো পর্যাপ্ত নয়। এমনকি যেটি নতুনভাবে চলে আসছে এখানে, সেটি হলো বিভিন্ন ধরনের রোগের ব্যাপারে তারা নতুন করে আশঙ্কা তৈরি করছেন। আমি আপনাকে বলি, ক্যান্সারের ব্যাপারে তারা বলছেন যে এটি আগামী দিয়ে দীর্ঘমেয়াদী মানব সম্পদের জন্য এটি বাংলাদেশের জন্য একটি ইস্যু হতে পারে। ফলে এই বিষয়গুলো আমাদের মনে হয় এখনই সরকারের যে মানব সম্পদ বা স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ, এটির ভিতরে সরকার এই বিষয়গুলোকে কিন্তু চিন্তায় নিয়ে আগাতে পারে। যারা মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে এখানে, আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকে এখানেই। খাতুনগঞ্জ থেকে মোজ্জেলে আমাদের সাথেই থাকুন, দেখা হবে আবারও।